আমার স্লাইড কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? আমি তোমাদের ক্লাস নেওয়া শেষ করে আবার স্লাইড চেঞ্জ করে ফেলি, যার কারণে আমার স্লাইড নাম্বার দিতে মনে থাকে না। দেখো এটা হচ্ছে আমরা যেটা করবো আজকে, আমরা কার্বন 13 পড়ছিলাম, আমরা এটা এই স্লাইডটা পড়েছি যে তোমার করে নেই করে বলতে। আচ্ছা, দুই ধরনের স্পেকট্রাম আমরা কার্বন 13 এর ক্ষেত্রে পেতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে প্রোটন কাপল স্পেকট্রাম আর একটা হচ্ছে প্রোটন ডিকাপল স্পেকট্রাম। এখন প্রোটন কাপল স্পেকট্রাম যেটা আমরা পাই কার্বন 13 এর ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আমার একটা অ্যাডভান্টেজ আছে আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আবার একইভাবে প্রোটন কাপল ডিকাপল যে স্পেকট্রাম, হ্যাঁ, আমরা যে ডিকাপল করে ফেলি হাইড্রোজেনটাকে, সেক্ষেত্রেও একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে, একটা অ্যাডভান্টেজ থাকবে। এখন প্রথম প্রোটন কাপল স্পেকট্রাম আমি যেটা যদি আমি বলি অ্যাডভান্টেজটা কি, এখানে অ্যাডভান্টেজটা হলো যেহেতু প্রোটনের সাথে কার্বনটা কি করছে, কাপলিং করতে পারছে, যে কোনো একটা কম্পাউন্ড হলো, মনে করো এই কম্পাউন্ডটা, আচ্ছা বিউটানল, 2 বিউটানল, এই কম্পাউন্ডের মধ্যে যেহেতু তোমার প্রোটনের সাথে যদি আমি ডিকাপলড একটা স্পেকট্রাম নেই, আমি কিন্তু কার্বনের সাথে কয়টা করে হাইড্রোজেন অ্যাটাচড আছে সেই ইনফরমেশনটা কিন্তু আমি পাবো, তাই না? আমি সিরিয়ালি লিখছি না, আমি জাস্ট তোমাদের নিজে নিজে দেখা দিচ্ছি। প্রত্যেকটা পিকের জন্য কার্বন 13 এর জন্য আমি কিন্তু করসপন্ডিং একটা মাল্টিপ্লেট পাবো, কয়টা হাইড্রোজেন অ্যাটাচড আছে এই ইনফরমেশনটা প্রোটন কাপল স্পেকট্রাতে পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু যেটা মিস হয় সেটা হচ্ছে রেগুলার ইন্টেন্সিটি। যেহেতু কার্বন 13 এর আমরা আগেই বারবার বলেছি দুটো ডিসঅ্যাডভান্টেজ সবসময় এর সাথে ডিল করতে হয়। একটা হচ্ছে তোমার এটার ম্যাগনেটোজাইরিক রেশিও কম, যার কারণে তোমার হচ্ছে এক্সেস পপুলেশনের সংখ্যা কম থাকে। আর আরেকটা হচ্ছে তোমার ন্যাচারাল অ্যাবান্ডেন্স অফ কার্বন 13 কম, হ্যাঁ, মাত্র 1.08%, যার কারণে কার্বন 13 এর সংখ্যার সাথে এই তোমার পিকের ইন্টেন্সিটিটা বাড়ানোটা খুব কঠিন হয়ে যায়। আমরা কিন্তু একটা শর্ত করেছিলাম যে কিভাবে করে তোমার এক্সেস পপুলেশন বাড়াতে হয়, হাইড্রোজেন এনএমআর যখন পড়েছে, প্রোটন এনএমআর যখন পড়েছে, তখন একটা ওয়ে ছিল যে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে অনেক বেশি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে বাড়ানোর ক্ষেত্রে কিন্তু যেহেতু কি হয় দুইটা স্পেসের আলফা বিটা যে তোমার স্পেসটা আছে, দুটা স্টেট আছে, সেই দুটা স্টেটের মধ্যে কিন্তু ডিফারেন্সটা বাড়তে থাকলে কি হবে, কিছু তখন কি হয় নিউক্লিয়াসের সংখ্যা দেখা যায় যে আলফা স্টেটে বেশি থাকে, বিটা স্টেটে কম থাকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াই। এটা বলা হয় যে এখানে এক্স পপুলেশনের সংখ্যা আস্তে আস্তে যত বেশি এক্স পপুলেশন বাড়বে তত সুন্দর সিগন্যাল তুমি পাবে, সিগন্যাল ইন্টেন্সিটি তত বেশি রিচ হবে। এখন কার্বন 13 ক্ষেত্রে দেখা গেছে যে আমার দুইটা প্রবলেম, একটা হচ্ছে ওর অ্যাবান্ডেন্স খুবই কম, আর দুই নম্বর প্রবলেম হচ্ছে ম্যাগনেটোজাইরিক রেশিও কম, যার কারণে আলফা স্টেটে কিন্তু তোমার স্পেসটা কম থাকে এবং এক্সেস নিউক্লিয়াস সংখ্যা কম থাকে। আমি যদি ম্যাগনেটিক ফিল্ড ইভেন বাড়িয়েও দেই, খুব বেশি বাড়াতে কিন্তু আমরা পারি না, তাই না? এটা একটা কারণ কি ছিল, কারণ হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ডটা অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু নিউক্লিয়াস গুলো এনার্জি গেইন করে, এখান থেকে এনার্জি গেইন করে সে কিন্তু স্যাচুরেশন স্টেটে চলে যায়। স্যাচুরেশন স্টেট কোনটা, যখন আলফা এবং বিটা স্টেটে নিউক্লিয়াসের সংখ্যা সমান হবে তখন আমরা স্টেটটাকে বলি স্যাচুরেশন স্টেট। স্যাচুরেশন স্টেটে গেলে তো আসলে কোনো নিউক্লিয়াস এক্সেস কোনো নিউক্লিয়াস থাকছে না অ্যাবজর্ব করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি। আমরা তো আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করি, তাই তো? রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করার জন্য, মানে কোনো পিক হওয়ার জন্য, কোনো অ্যাবজর্পশন হওয়ার জন্য কোনো এক্সেস নিউক্লিয়াস থাকছেই না, যার কারণে আমরা কিন্তু এক্সেস অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে পারি না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্রোটন কাপল যে স্পেকট্রা প্রোটনের সাথে কাপলিং করতে পারছে সেই স্পেকট্রার ক্ষেত্রে ইন্টেন্সিটিটা খুব লো হচ্ছে, হ্যাঁ, যার কারণে নয়েজের সাথে কিছুটা মিলে যায়, অনেক সময় পিক গুলোকে রিজলভ করা কঠিন হয়ে যায়, ঠিক আছে? দেখা যায় যে খুব পিক গুলো ওভারল্যাপ করে যাচ্ছে, দেখা যাবে এই দুটো প্রোটন খুব কাছাকাছি চলে আসলো, পিকের মাঝখানে ডিস্টেন্সটা খুব কম থাকে, হ্যাঁ, পিকের হাইটটা কম থাকে, এটা হচ্ছে বড় কথা, পিকের হাইটটা কম থাকে। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আমি কি বললাম যে কার্বনের সাথে অ্যাটাচড কয়টা প্রোটন আছে সেই ইনফরমেশনটা আমি পেতে পারি, কিন্তু দুই নাম্বার এটা হচ্ছে যে আমি এখানে ইন্টেন্সিটিটা খুব লো আসে, যার কারণে নয়েজ টু সিগন্যাল টু নয়েজ রেশিও তোমার কম আসে, ঠিক আছে? আর নন ডিকাপল স্পেকট্রা, সরি নন ডিকাপল না, যেটা আমি ডিকাপলি কি বলে থাকে প্রোটন ডিকাপল স্পেকট্রাম দিই,
ঠিক আছে, ডিকাপল যদি আমি করে দিই, এখানে প্রথম কাপল স্পেকট্রাম তো মানে কাপলিং করছে, আর যদি ডিকাপল দেই তাহলে কি হবে, ডিকাপল স্পেকট্রামের নিয়মটা হচ্ছে তোমার, আমি যখন তোমার কার্বন 13 যখন তোমার হচ্ছে রেকর্ড করা হয়, একটা জিনিস খেয়াল করো, তখন কিন্তু তার আশেপাশে প্রচুর পরিমাণে প্রত্যেকটা প্রোটন কিন্তু এনএমআর অ্যাক্টিভ থাকে এবং তো তাদের দুইটা স্পিন স্টেট থাকে। কারণ তুমি যখন একটা মলিকুলকে যখন তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডে দিচ্ছ, তাই না, তখন কিন্তু সাথে সাথে কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন গুলো কিন্তু অ্যাটাচ থাকছে। অ্যাটাচ থাকলে কি হলো, এই দেখো ইথাইল ফিনাইল অ্যাসিটেট, ইথাইল ফিনাইল অ্যাসিডের মধ্যেও কিন্তু তোমার এখানে দেখো হাইড্রোজেন এবং কার্বন অ্যাসিড যুক্ত আছে। আমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, ঠিক আছে, তখন কি হচ্ছে, তখন তখন কি হচ্ছে, তখন একই সাথে কার্বন 13 এবং প্রোটন, যেহেতু প্রোটনের 99% তোমার অ্যামাউন্ট হচ্ছে এনএমআর অ্যাক্টিভ থাকে ন্যাচারাল অ্যাবান্ডেন্ট অনুযায়ী, সেক্ষেত্রে প্রত্যেকটা তোমার হচ্ছে প্রোটনও কিন্তু দুটো স্পিন স্টেটে ভাগ হয়ে যাচ্ছে। এখন পার্থক্যটা কোথায় একটু খেয়াল করো, কিন্তু পার্থক্য কিন্তু আমি কোন রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ইউজ করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমি ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলাম, কিন্তু আমি কোন রেডিও ফ্রিকোয়েন্সি তোমার অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে কার্বন 13 এর ক্ষেত্রে এক রেঞ্জ হবে, প্রোটনের ক্ষেত্রে আরেক রেঞ্জ হবে। ঠিক আছে, আমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব তখন কি হবে, তখন সবাই তো প্রত্যেকটা প্রোটন যারা এনএমআর অ্যাক্টিভ প্রত্যেকে কিন্তু তাদের স্পিন স্টেট অনুযায়ী ভাগ হয়ে যাবে। এখন কার্বন 13 এর জন্য কি করতে পারে, আমি রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়ার আগেই সে কিন্তু কার্বন 13 আশেপাশে কি কি এনএমআর অ্যাক্টিভ প্রোটন গুলো আছে তারা দুটো স্পিন স্টেটে বিভক্ত হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু আমরা কার্বন 13 প্রোটনকে সেন্স করতে পেরে সে কিন্তু স্প্লিটেড হয়। এই দেখো স্প্লিটেড কিন্তু হয়েছে, স্প্লিটিং কিন্তু হয়েছে। তো ডিকাপলিং এ কি করা হয়, আমি ডিফারেন্ট একটা রেঞ্জে, আমার তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেই হবে, আমার তো এরকম কোনো পসিবিলিটি নাই যে আমি একটা কম্পাউন্ড থেকে প্রোটন গুলো সরিয়ে দিব তারপর আমি কার্বন 13 এর শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবো, এই চান্সটা কিন্তু আমার নাই, তাই না। কিন্তু আমার কি করতে হবে তাহলে, আমার প্রথম যে স্টেপটা ম্যাগনেটিক ফিল্ড আমাকে অ্যাপ্লাই করতেই হবে, 2 নম্বর স্টেপ যেটা আমি রেডিও ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ ইউজ করি, সেই রেঞ্জে আমাকে পরিবর্তন করতে হবে প্রোটন ডিকাপল করার সময়। আমি কিভাবে ডিকাপলিংটা করব, সেকেন্ড একটা ডিকাপলার ইউজ করা হয়। ঠিক আছে, প্রোটন কাপলের সময় একটা রেঞ্জে শুধুমাত্র কার্বন 13টা নেওয়া হয়, আর তোমার প্রোটন ডিকাপল যখন আমরা নিব তখন কি করতে হবে, দুই রেঞ্জে রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। প্রথম স্টেপে কি করতে হবে, আগে প্রোটন গুলোকে, প্রত্যেকটা প্রোটন যে দুটো স্পিন স্টেটে ভাগ হয়ে গিয়েছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে, তারপরে আমার কি করতে হবে, সেকেন্ড একটা রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ অথবা পালস আমাকে দিতে হবে কম্পাউন্ডের মধ্যে, যাতে করে ওই প্রোটন রেঞ্জ যেই রেঞ্জে প্রোটন গুলো অ্যাবজর্ব করতে পারতো, ঠিক আছে, সেই রেঞ্জ থেকে সাধারণত কিছুটা হায়ার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করে কি করা হয়, প্রত্যেকটা প্রোটনকে তার যে স্পিন স্টেটে ভাগ হয়ে গেছে প্রত্যেকটা প্রোটনকে তার স্যাচুরেশন স্টেটে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, দেখা যায় যে সেকেন্ড যখন আমি একটা রেডিও ফ্রিকোয়েন্সির পালস ইউজ করি অথবা একটা রেঞ্জ ইউজ করি, তখন পালস না, অ্যাকচুয়ালি এটা রেঞ্জ বলে, পালস আর রেঞ্জের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পালস মানে হলো তোমার ভেরি অ্যাক্টিভ, মানে খুবই উচ্চ মানের শর্ট রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি, শর্ট রেঞ্জ। আর রেঞ্জ বলতে বোঝায় মানে ভালো যথেষ্ট বড় একটা মানের রেঞ্জ, মানে মনে করো 10 থেকে 200। আর পালস বলতে বোঝায় মনে করো 10 থেকে 15 এরকম আর কি। ঠিক আছে, তো একটা রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করা হয় প্রোটন নেওয়ার ক্ষেত্রে, প্রোটনকে তোমার স্যাচুরেশন স্টেটে নেওয়ার জন্য। তখন কি হয়, প্রোটন গুলো আলফা বিটা স্পিন স্টেটে তোমার এত দ্রুত আপ ডাউন করে, খুবই দ্রুত আপ ডাউন করে, যার কারণে কার্বন 13 কি করে, কার্বন 13 যখন অ্যাবজর্পশনে যাচ্ছে তখন কিন্তু সে প্রোটনের যে অবস্থানটা, প্রোটনের যে দুটা স্পিন স্টেট থাকলে কিন্তু সে স্প্লিট করবে। ঠিক আছে, আর যদি স্পিন স্টেট 0 হয়ে যায় তখন কিন্তু সে কিন্তু ওকে সেন্স করতে পারবে না। তো রেডিও ফ্রিকোয়েন্সি, সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি আমি যখন দেই প্রোটনকে, তখন কি হয়, ওরা আলফা বিটা স্টেটে এত দ্রুত আপ ডাউন করতে থাকে, যার কারণে এরা আসলে স্যাচুরেশন স্টেটে চলে যায় এবং এভারেজ স্পিন ইন্টারাকশন কি হয়, এভারেজ তোমার 0 হয়ে যায়। ঠিক আছে, স্পিন ইন্টারাকশনের কারণে তোমার আমার যে প্লাস হাফ মাইনাস হাফ আমি যে দেখবো, প্লাস হাফ মাইনাস হাফ আর কেউ
কার্বন 13 NMRটা কার্বন 13 কি করতে পারে না, সেন্স করতে পারে না, যার কারণে এভারেজ একটা 0 মানে কার্বন 13 সেন্স করতে পারে, যার কারণে ও কি করে কার্বন প্রোটনের সাথে আর কাপল করতে পারে না। না করতে পেরে কি হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্বন তোমার হচ্ছে একটা সিংলেট দেয়। ঠিক আছে, এই ডিকাপলিং টেকনিকের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমি প্রোটনের সংখ্যার যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা আমি মিস করি। হ্যাঁ, কোন কার্বনের সাথে কয়েকটা করে মানে প্রোটন যুক্ত আছে সেই ইনফরমেশনটা আমি প্রোটন ডিকাপল যে স্পেক্ট্রাটা পাই সেখানে মিসিং হয়ে যায়। আর সুবিধাটা কি হলো, সুবিধাটা হচ্ছে তোমার এখানে প্রোটন ডিকাপলিং যখন করা হয় তখন একটা ইফেক্ট কাজ করে, যেটাকে আমরা বলি এনওই ইফেক্ট, নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট। এই ইফেক্টটার কারণে প্রত্যেকটা পিক ইন্টেন্সিটিটা অনেক বেশি হাই হয়ে যায়। ঠিক আছে, পিক ইন্টেন্সিটি প্রত্যেকটা পিক আমি সিংলেট পাই, এটা হচ্ছে একটা সুবিধা, যার কারণে কোনো আমি আমার বুঝতে সমস্যা হয় না কোনটা আসলে পিক। কিন্তু আরেকটা সুবিধা কি, সেটা হচ্ছে নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্টের কারণে এদের পিক ইন্টেন্সিটিটা অনেক বেশি এনহ্যান্সড হয়। এনহ্যান্স হওয়ার কারণে এর নয়েজের সাথে মিলে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। কি সবাই বুঝতে পেরেছো তো কি বললাম? প্রত্যেকটা মানে কম্পাউন্ডের মধ্যে প্রত্যেকটা কার্বন থাকলে ডিকাপলিং করার পরে, প্রোটনকে ডিকাপল করার পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্বন বলতে আমি বোঝাচ্ছি, মনে করো কেমিক্যালি এবং ম্যাগনেটিক্যালি যদি নন ইকুইভ্যালেন্ট হয়ে থাকে তার প্রত্যেকে একটা করে সিঙ্গেল পিক দিবে, সিংলেট দিবে। ঠিক আছে, সিংলেট পিক দিবে, যার কারণে স্পেকট্রামটা অনেক সহজ হয়ে যাবে এবং ক্লিয়ার হবে। এটা গেল হচ্ছে প্রোটন ডিকাপল স্পেকট্রাম। ঠিক আছে, এখানে দেখো ইথাইল ফিনাইল অ্যাসিটেট, ইথাইল ফিনাইল অ্যাসিটেট অনেকেই কিন্তু এই কম্পাউন্ডের নাম এখন পর্যন্ত আমি জানি মাস্টার্স হলেও কিন্তু অনেকেই বলতে পারবে না, এটাই সমস্যা। এটা তো একটা অ্যাস্টার ফাংশনাল গ্রুপ, আগে আসবে অ্যালকোহল পার্ট, এটা তো অ্যালকোহল থেকে আসছে তাই না? অ্যালকোহলের যে সাথে যে অ্যালকাইল পার্ট থাকে সেটার নামটা আগে আসে ইথাইল, তারপর আসে হচ্ছে অ্যাসিড পার্ট ফিনাইল, সরি না তো ফিনাইল, ফিনাইল, তারপর হচ্ছে অ্যাসিটেট, এটা হচ্ছে তোমার অ্যাসিড পার্টটা। এটা তো মেইনলি অ্যাসিড পার্ট, অ্যাসিড থেকে আসছে তাই তো, অ্যাসিড সাথে তোমার অ্যালকাইল যুক্ত থাকবে সেটা, প্লাস তোমার অ্যাসিড পার্টটা, নামকরণটা এভাবে করে করতে হয়। ইথাইল ফিনাইল ভাইবাতে মাঝে মাঝে পড়ে এটা। আচ্ছা, এখানে দেখো এটা কার্বনিক মূলক সবসময় সিঙ্গেল আসছে, এটা এটা তুমি প্রোটন ডিকাপলের ক্ষেত্রে ক্ষেত্রে অনেক বেশি বেড়ে যাবে। এখানে তোমার সমস্ত কি বলে বেঞ্জিন মূলকগুলো আসছে, বেঞ্জিনের কার্বন গুলো আসছে, হাইড্রোজেন যেহেতু একটা করে যুক্ত থাকবে প্রত্যেকে কি দিবে বলো দেখি, একটা করে ডাবলেট দিবে, কার্বন 13 এটা করে ডাবলেট দিবে, শুধু এই যে কার্বনটা আছে এটা সিঙ্গলেট দিবে, এই কার্বনটা কি দিবে, সিঙ্গলেট দিবে, আর বাকি সবগুলো কিন্তু ডাবলেট দিবে। আচ্ছা, এই CH2 টা কি দিবে, ট্রিপলেট, এটা দিবে হলো ট্রিপলেট, কোথায় এটা, এই যেখানে, এই যে ট্রিপলেট। ঠিক আছে, এটা, আর এখানে দেখো OCH সবচেয়ে বেশি ডাউন ফিল্ডে যাবে হচ্ছে OCH, সরাসরি যেহেতু কার্বনের সাথে অ্যাটাচড আছে, এখানে তোমার কি হচ্ছে OCH2, এই যে এখানে, এটাও কিন্তু দেখো ট্রিপলেট দিয়েছিল, এটাও কিন্তু একটা ট্রিপলেট ছিল, এরপর ছিল কোয়াড্রেট, এই যে কোয়াড্রেট, এই যে দেখো এগুলো কিন্তু নয়েজ, এই নয়েজ সাথে অনেকটা মিশে গিয়েছে। ঠিক আছে, এটা নয়েজ, এই যে। আচ্ছা, আচ্ছা এখানে কি বলেছে, টু বন্ড কাপলিং, কার্বন 13 সাথে টু বন্ড যে কাপলিংটা হয়, এটা এটা মনে করো কার্বন 13 এর সাথে এর যে কাপলিংটা হবে 1 2 যে কাপলিং of a type that occurs commonly in carbon 13 spectra, এই টু বন্ড কাপলিংটাই কিন্তু আমরা কার্বন 13 স্পেকট্রামে পাই তাই না? অথবা মেইনলি যেটা পাই সেটা হচ্ছে 1 যে কাপলিং, তার মানে ডিরেক্টলি অ্যাটাচ প্রোটন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের টু বন্ড কাপলিংও চলে আসে। ঠিক আছে, একটা কথা বলে রাখি তোমাদের, শুধুমাত্র প্রোটন কাপল স্পেকট্রাম যখন আমি নিচ্ছি তখন শুধুমাত্র অ্যাটাচ প্রোটন, ডিরেক্টলি অ্যাটাচ প্রোটন, মনে করো এখানে CH3 আছে, হ্যাঁ, সাধারণত কি হয় ডিরেক্টলি অ্যাটাচ প্রোটনের সাথে কাপলিং করে না, এটা ছাড়াও তোমার কি করে
প্রোটন, যে নেইবারিং এ প্রোটন আছে 2 বন্ড ডিসটেন্স পরে নেইবারিং কার্বনের সাথে যে প্রোটনটা আছে সে তার সাথেও কিছু কিছু সময় তোমার হচ্ছে কাপলিং করে ফেলে, যার কারণে স্পেকট্রামটা অনেক জটিল হয়ে যায়। এটা আমরা পড়বো, এটাকে আমরা বলে হচ্ছে অফ রেজোন্যান্স ডিকাপলিং, যেখানে হচ্ছে 2J কিংবা 3J পর্যন্ত যে ধরনের কাপলিং হতে পারে সেগুলো বন্ধ করে দিয়ে শুধুমাত্র 1J কাপলিংটা রাখা হয় অফ রেজোন্যান্স ডিকাপলিং এ। আচ্ছা, উইথ কাপলিং কনস্ট্যান্ট দ্যাট জেনারেলি আর কোয়াইট স্মল 0 থেকে 2 হার্টজ, কাপলিং কনস্ট্যান্ট খুবই কম, দ্রুততা বেশি, ফর সিস্টেমস উইথ কার্বন অ্যাটমস ইন দ্য অ্যালিফ্যাটিক চেইন। Because of their small size, these coupling are frequently ignored in routine analysis of spectra. এই ধরনের কাপলিং কি করা হয়, ইগনোর করা হয়, with greater attention being given to larger one. আচ্ছা, যেটা বলছে যে আসলে কার্বন 30 সাথে 1 যে কাপলিংটা হয় সেটাই মূলত মানে কনসিডার করা হয়, 2 যে কাপলিংটা কনসিডার করা হয় না। কিন্তু স্পেকট্রামটাকে আর একটু ক্লিয়ার করার জন্য অনেক সময় কিন্তু এরকম চলে আসে, দেখা যায় কি তোমার কিন্তু 2 এর মানটা খুবই কম, ঠিক আছে, 0 থেকে 2 হার্টজ, কারণ দেখা যায় যে মনে করো কোয়ার্টেট আসছে, কোয়ার্টেটটা অল্প করে স্প্লিট হচ্ছে, হালকা করে স্প্লিটেড হয়ে যাচ্ছে, এরকম আসছে পিকটা, ঠিক আছে, ক্লিয়ার একটা কোয়ার্টেট যে আসার কথা ছিল সেরকম না এসে একটু স্প্লিটেড হচ্ছে, যার এটার কারণটা হচ্ছে এই যে টু যে কাপলিং কনস্ট্যান্টটা, ঠিক আছে, 2 বন্ড কাপলিং কনস্ট্যান্টের জন্য কিছুটা স্প্লিটেড হয়ে যায়। এটাকে ক্লিয়ার করার জন্য আমরা একটা সিস্টেম টেকনিক আছে, সেটা হচ্ছে অফ রেজোন্যান্স ডিকাপলিং। অফ রেজোন্যান্স ডিকাপলিং কি করা হয়, ফার্স্টে এনোটা নিয়ে আসছি। অফ রেজোন্যান্স ডিকাপলিং, অফ রেজোন্যান্স ডিকাপলিং কি করা হয় দেখো, a compromise technique of called off resonance decoupling can often provide multi-plate information while keeping the spectrum relatively simple in appearance. ঠিক আছে, এই যে তোমার একটা কোয়াড্রেট, ট্রিপলেট, সিংলেট যে তোমার আবার স্প্রেড হয়ে যাচ্ছে 2 যে কাপলিং কনস্ট্যান্টের কারণে, এটাকে বন্ধ করার জন্য আমরা কি করি, অফ রেজোন্যান্স ডিকাপল কার্বন 30 স্পেকট্রাম ইউজ করা হচ্ছে। The coupling between each carbon atom and each hydrogen attached directly to it is observed. তার মানে কি, কার্বনের সাথে ডিরেক্টলি যে তোমার অ্যাটাচ হাইড্রোজেন থাকে শুধুমাত্র সেটাকে মেইনটেইন করা হয়, ঠিক আছে, যেটা আমরা n+1 রুল ইউজ করে আমরা একটা মাল্টিপ্লিসিটি পাই, ঠিক আছে, যেখানে 2 যে কাপলিং যাতে হবে সেটাকে আমি বন্ধ করে দিব কিভাবে। However, when off resonance decoupling is used, the apparent magnitude of the coupling constant is reduced and overlap of the resulting multiplex is a less frequent problem. তার মানে কি, তোমার হচ্ছে এই যে তোমার একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে প্লাস পিক গুলো ভেঙে যাচ্ছে, এই কারণে সেটা বন্ধ করে দিয়ে তোমার ক্লিয়ার একটা প্যাটার্ন নিয়ে আসা হয়, ঠিক আছে। অনলি 1 বন্ড কাপলিংটা তোমার হচ্ছে কাউন্ট করা হয় and effectively removes the coupling between carbon and more remote protons. আশা করি বুঝতে পারছো, এটা একটু পড়ে নিলাম আগে থেকে, ডেপথে পড়া যাবো। অফ রেজোন্যান্স ডিকাপলিং, যেখানে বললাম যে 1G শুধুমাত্র মেইনটেইন করা হয়, বাকিগুলো মেইনটেইন করা হয় না। এখন আমরা পড়বো হচ্ছে এনওই। আচ্ছা, এটা ডিকাপল স্পেকট্রাম তো পড়িয়েছি, তারপর ওখান থেকে তোমরা একটু পড়ে নিবে, এটা সবই পড়ানো হয়েছে। প্রোটন, ডিকাপল, কার্বন 30 স্পেকট্রাম, আশা করি বুঝতে পারবে। নিউক্লিয়ার ওভারহাউজার এনহ্যান্সমেন্ট, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে তোমার এই টপিকটা কি তোমরা আগে পড়েছো, এনওই ইফেক্ট? না ম্যাম। আচ্ছা দেখো, এনওই ইফেক্টটা হলো তোমার এই যে আমি একটা অ্যাডভান্টেজের কথা বলেছিলাম কার্বন 13 ডিকাপল স্পেকট্রামের ক্ষেত্রে, যে যখন আমি ডিকাপলিং করব তখন দেখা যায় যে আমি এটা একটা হেটারো অ্যাটমিক একটা সিস্টেম, হেটারো নিউক্লিয়ার একটা সিস্টেম, ঠিক আছে, যেহেতু কার্বন 13 এবং প্রোটনের ক্ষেত্রে যখন ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, আমি যে কোনো একটা নিউক্লিয়াসকে যখন আমি তোমার হচ্ছে সেকেন্ড ডিকাপলার দিয়ে আমি স্যাচুরেশন স্টেটে নিয়ে যাচ্ছি, তখন সেকেন্ড যে নিউক্লিয়াস থাকে তার সিগন্যালের ইনহ্যান্সমেন্ট হয় অথবা ইন্টেন্সিটি বাড়ে কমে। সবসময় যে বাড়বে তা বলবো না, অনেক সময় বাড়তে পারে, অনেক সময় কমতেও পারে। যেমন ধরো আগে ছিল তোমার হচ্ছে একটা সিগন্যাল, মনে করো ছিল ট্রিপলেট, ঠিক আছে, যদি পজিটিভ এনওই হয় এটার সিগন্যালটা এরকম বেড়ে যাবে, অথবা নেগেটিভ হলে কি হবে, এই সিগন্যালের চেয়ে কমে আসবে, এরকম সিগন্যাল ইনটেন্সিটি মনে করো এখান থেকে কমে আসবে, এটাকে বলা হয় নেগেটিভ এনওই, আর এটাকে বলা হয় হচ্ছে পজিটিভ এনওই।
হ্যাঁ, বাড়া বা কমা পজিটিভ এনওই, আমরা শুধুমাত্র পজিটিভ এনওই নিয়ে পড়াশোনা করব, নেগেটিভ এনওইটা বোঝার জন্য আরো বেশি মেকানিজম বুঝতে হবে, ওটা দরকার নাই, শুধু পজিটিভ এনওইটা বুঝতে হবে যে তোমার কিভাবে করে সিগন্যাল ইন্টেন্সিটি বাড়ে। এই যে সিগন্যাল ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, এটা কি আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ওভারহাউজার এনহ্যান্সমেন্ট। আচ্ছা আমি একটু পড়ে দেখো, when we obtain proton decoupled carbon 13 spectrum, প্রোটনকে আমি যখন ডিকাপলিং করে দিচ্ছি, ডিকাপলিং করে আমি যখন স্পেকট্রামটা নিচ্ছি, the intensities of many of the carbon resonances increases significantly above those observed in proton coupled experiment। যেটা বলছিলাম যে প্রোটন কাপল যে এক্সপেরিমেন্টটা আছে তার চেয়ে প্রোটন ডিকাপল এক্সপেরিমেন্টে অনেক বেশি এনহ্যান্স হয়। এই যে এনহ্যান্সমেন্টটা হয়, ইন্টেন্সিটিটা সিগনিফিকেন্টলি বেড়ে যায়। কার্বন অ্যাটমস উইথ হাইড্রোজেন অ্যাটমস ডিরেক্টলি অ্যাটাচড আর এনহ্যান্স দ্য মোস্ট। এখানে নিয়মটা হচ্ছে সাধারণত কার্বনের সাথে যত বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটাচ থাকে তত বেশি সিগন্যাল ইন্টেন্সিটিটা বাড়ে। ঠিক আছে, সবসময় যে লিনিয়ারলি হয় যে তোমার চারটা অনুযায়ী খুব বেশি বাড়বে, তিনটা অনুযায়ী আর কম বাড়বে, এরকম না। কিন্তু দেখা যায় যে তোমার সংখ্যা যদি বেশি থাকে, একটা কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেন সংখ্যা যদি বেশি থাকে, তাহলে এনহ্যান্সমেন্টটা অনেক বেশি হয়। আচ্ছা, দিস ইফেক্ট ইজ নোন অ্যাজ নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট। এই যে তোমার ইফেক্টটা, এটাকে বলা হয় নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট। এবং যে এনহ্যান্সমেন্টটা হচ্ছে, খেয়াল করো, এন্ড দ্য ডিগ্রি অফ ইনক্রিজ ইন দ্য সিগন্যাল ইজ কল্ড নিউক্লিয়ার ওভারহাউজার এনহ্যান্সমেন্ট। এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে, একটু খেয়াল করো। কিন্তু একটা হচ্ছে এনওই ইফেক্ট, আর একটা হচ্ছে তোমার এই যে ডিগ্রি অফ মানে ইনক্রিজ অফ দ্য সিগন্যাল, কতটুকু পরিমাণ ইনক্রিজ করছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার ওভারহাউজার এনহ্যান্সমেন্ট। এবং এই ঘটনাটাকে বলা হয় তোমার হচ্ছে নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট। ঠিক আছে, এনওই ইফেক্ট, তাহলে দেখো এনওই ইফেক্ট, এনহ্যান্সমেন্ট ইফেক্ট বলছে কিন্তু ইজ হেটারো নিউক্লিয়ার ইন দিস কেস। অবশ্যই হেটারো নিউক্লিয়ার, আমি প্রোটনকে ইরেডিয়েট করছি, আমি কার্বন 13 এর একটা এনহ্যান্সমেন্ট পাচ্ছি, এই জন্য একটা হেটারো নিউক্লিয়ার কেস অপারেটিং বিটুইন টু ডিসিমিলার অ্যাটমস। both atom exhibits spins and NMR active। অবশ্যই কিন্তু কার্বন 13 এবং প্রোটন দুটো কিন্তু NMR অ্যাক্টিভ হতে হবে। শুধু যে আমি প্রোটনকে ইরেডিয়েট করলে কার্বন 13 এর এনহ্যান্সমেন্ট হবে বিষয়টা তা না, আমি কিন্তু ভার্সাও করতে পারি। যেমন কার্বন 13 কে আমি ইরেডিয়েট করে যদি প্রোটনটাকে আমি রেকর্ড করি, দেখা যায় যে প্রোটনের ক্ষেত্রেও এনহ্যান্সমেন্টটা হয়। তবে কি হয়, যেহেতু আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে প্রোটনের সংখ্যা যত বেশি হয় তত বেশি এনহ্যান্সমেন্টটা বাড়ে, তাই তো? কিন্তু ভাইস ভার্সা যখন আমি করব, তখন কিন্তু কার্বন 13 এর সংখ্যা সবসময় বরাবরই কম কম থাকার কারণে কার্বন 13 কে যখন আমি ইরেডিয়েট করে আমি যখন প্রোটন সিগন্যালের এনহ্যান্সমেন্টটা মানে খেয়াল করব, তখন কিন্তু সেই হারে কিন্তু প্রোটনের ক্ষেত্রে বাড়ে না। কারণ কি, কার্বন 13 এর সংখ্যাটাই কিন্তু অনেক কম। ঠিক আছে, 100টার মধ্যে চান্স থাকে মাত্র একটা। আর কার্বন প্রোটনকে যখন আমি ইরেডিয়েট করি, সবাই কথা বুঝতে পারছো কিনা আমি জানি না, ইরেডিয়েশন মানে কি? ইরেডিয়েশন মানে কিন্তু যে তোমার আমি যখন দুটা প্রোটনের দুটা স্পিন স্টেট থাকবে, সেই স্পিন স্টেটের নিউক্লিয়াস সংখ্যা যখন সমান করে দিব, আমি ইরেডিয়েট সেকেন্ড একটা রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ ইউজ করে আমি যখন আলফা বিটা স্টেটে সমান হয়ে যাবে, হ্যাঁ সমান হয়ে যাবে নিউক্লিয়াসের সংখ্যা, তখন কিন্তু আমি এটাকে বলছি ইরেডিয়েশন। ইরেডিয়েশন করে আমি স্যাচুরেটেড স্টেটে নিয়ে যাই, যখন তোমার স্পিন এভারেজ স্পিন তোমার হচ্ছে তোমার 0 হয়। ঠিক আছে, এভারেজ স্পিন স্টেট যখন 0 অবজার্ভ করতে পারে আশপাশের নিউক্লিয়াস গুলো, সেই স্টেটটাকে আমি বলি হচ্ছে স্যাচুরেশনাল স্টেট, এবং এইটাকে বলা হয় ইরেডিয়েশন। ঠিক আছে, ইরেডিয়েশন বলা হচ্ছে। তো এখানে দেখো কি বলছে, আচ্ছা, the nuclear overhauser effect in general showing up when two of different types of atom is irradiated while the NMR spectrum of the other type is determined। ঠিক আছে, যখন একটা অ্যাটমকে আমি একটা নিউক্লিয়াসকে আমি ইরেডিয়েশন করছি, সেকেন্ডটাকে আমি অবজার্ভ করছি, তখন কিন্তু নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্টটা নিউক্লিয়ার ওভারহাউজার এনহ্যান্সমেন্টটা আসে। If the absorption intensities of the observed non-irradiated atom change, ঠিক আছে, if the absorption intensities of the observed, আচ্ছা তার মানে কি বলছে,
মানে যদি যেটাকে আমি ইরিডিয়েট করিনি সেটার যদি এনহ্যান্সমেন্ট হয় তখনই তোমার হচ্ছে কি হয়, ইন্টেন্সিটি যদি চেঞ্জ হয় তখনই এনহ্যান্সমেন্টটা হয়। ঠিক আছে, ইফ দ্য অ্যাবজর্পশন ইন্টেন্সিটিস ইফ অফ দ্য অবজার্ভড তোমার অ্যাটম চেঞ্জ, তার মানে কি কার্বন 13 এর যে তোমার ইন্টেন্সিটি আর তার যদি কোনো চেঞ্জ হয়, পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে, তাই তো? সেরকম যদি চেঞ্জ হয় তার সেটাকে আমরা বলছি হলো যে এনহ্যান্সমেন্ট, নিউক্লিয়ার ওভারহাউজার এনহ্যান্সমেন্ট। এনহ্যান্সমেন্টটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। The effect can either be positive or negative depending on which atom types are involved. সাধারণত যখন আমরা প্রোটনকে ইরিডিয়েট করি তখন কার্বন 13 এর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পজিটিভ এনহ্যান্সমেন্টটা হয়। ঠিক আছে, ম্যাম ইনহ্যান্স হবে তো যেটা অবজার্ভ করতেছি সেটা, তাই না? হুম, যাকে আমি অবজার্ভ করছি আর যাকে ইরিডিয়েট করছি তার তো কোনো অবস্থাই নাই। ইরিডিয়েট করে তো সে স্যাচুরেটেড চলেই গেল, তাকে তো আর অবজার্ভ করার আমার কিছু নাই, তাই না? তাকে তো অবজার্ভ করো, তার একটা স্পিড স্টেট আমি 0 করে দিয়েছি, 0 করে দিলে তাকে অবজার্ভ করার কিছু নাই। তাহলে অবজার্ভ যাকে করবো আমি, যেমন সাধারণত কার্বন 13 কে অবজার্ভ করা হয়, প্রোটন কে ইরিডিয়েট করা হয়। কারণ একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু একটা শর্ত বলেছিলাম যে কার্বনের সাথে অ্যাটাচড হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে তত বেশি এনহ্যান্সমেন্ট হবে। এখন যদি আমি কার্বন 13 কে ইরিডিয়েট করি, হ্যাঁ, যদি কার্বন 13 কে আমি যদি ইরিডিয়েট করি তখন কার্বন 13 এর সংখ্যাটা এত কম থাকে যে প্রোটনকে আর প্রোটনের এনহ্যান্সমেন্ট হওয়ার সুযোগটা অনেক কম থাকে। ঠিক আছে, যার কারণে ম্যাক্সিমাম সময় দেখা যায় এনওই ইফেক্টটা, এই যে এনহ্যান্সমেন্টটা তোমার অবজার্ভ করার জন্য সাধারণত প্রোটনকে তোমার সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ দিয়ে ইরিডিয়েট করে স্যাচুরেশন স্টেটে নিয়ে কার্বন 13 এর যে তোমার এনহ্যান্সমেন্টটা চেক করা হয়। আচ্ছা, in the case of carbon 13 interacting with hydrogen, the effect is positive. এই দেখো, in the case of carbon 13 interacting with proton, the effect is positive. Irradiating the hydrogen increases the intensity of the carbon signal. তার মানে হচ্ছে কি, যদি irradiation of the hydrogen atom করা হয় কার্বন সিগন্যাল intensity বেড়ে যায়। The maximum enhancement that can be observed is given by the relationship যেখানে দেওয়া আছে, ম্যাক্রোজাইরিক রেশিও অফ দ্য irradiated nucleus and the observed nucleus। ঠিক আছে, দুটোর একটা রেশিও নেওয়া হয়। Inoi is the enhancement of the signal and it must be added to the original signal strength। তার মানে কি এনওই আসলে কোন মানটা বের হয়, এই যে এনওই ম্যাক্সিমাম আমি বের করব, এখান থেকে বের করা হয় কি এই মানটা। তার মানে কি অরিজিনাল যে ইন্টেন্সিটি থাকে এর সাথে আমার এনওই মানটা আবার যোগ করে দিতে হয়। ঠিক আছে, যাতে করে আমি ফুল লেন্থটার একটা ফুল ইন্টেন্সিটিটা আমি বের করতে পারি। তাহলে কি হচ্ছে, রিমেম্বার দ্যাট এনওই ম্যাক্স ইজ দ্য এনহ্যান্সমেন্ট অফ দ্য সিগন্যাল। কতটুকু এনহ্যান্সড হলো, কতটুকু বেড়েছে কিংবা কতটুকু কমেছে, এই মানটুকু আমি বের করব। এটা কিন্তু সরি, যে এটা তো অরিজিনাল, তাই না? অরিজিনাল থেকে এই মানটা আমি বিয়োগ করে দিব, এটা হচ্ছে এনওই ম্যাক্স। আর এটা ক্ষেত্রে এটা হচ্ছে এনওই ম্যাক্স, এই ভ্যালুটা, এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল। তার মানে যদি তোমার পজিটিভ এনহ্যান্সমেন্ট হয় আমি এই অরিজিনাল সাথে এটা যোগ করে দিব, আর এখান থেকে যদি এনওই ম্যাক্সিমাম যদি নেগেটিভ হয় তাহলে আমি অরিজিনাল থেকে এই এনওই ম্যাক্সটা আমি বিয়োগ করে দিব। ঠিক আছে, এটা বলছে আর কি। আচ্ছা, টোটাল প্রেডিক্টেড ইন্টেন্সিটি ম্যাক্সিমাম 1 প্লাস এনওই ম্যাক্স, 1 প্লাস এনওই ম্যাক্স লিখেছে কারণ হচ্ছে এখানে অরিজিনাল ওয়ানটাকে অরিজিনাল সিগন্যাল ধরা হয়েছে। আচ্ছা, প্রোটন ডিকাপলড কার্বন 13 স্পেকট্রামের ক্ষেত্রে উই উড ক্যালকুলেটেড, যদি প্রোটন ডিকাপলড করি আমি তাহলে প্রোটনকে আমি ইরিডিয়েট করব, ইরিডিয়েট করলে দেখো ম্যাম এখানে সব সময় কি 1 হবে নাকি 1 ছাড়াও তো হতে পারে না? 1 ছাড়া নয়, তোমার আসলে তোমার এখানে 1 নাই, তোমার বইতে মনে হয় এল একটা সংখ্যা ছিল এল। ঠিক আছে, এল, যাতে আমি বলছি তোমার অরিজিনাল সিগন্যালের লেন্থ আর কি, লেন্থ প্লাস হচ্ছে এনওই ম্যাক্স। আচ্ছা, কি ছিল তোমার ইকুয়েশনটা, ইরিডিয়েটেড ভার্সেস হচ্ছে অবজার্ভ, এটার ম্যাগনেটোজাইরিক যে তোমার ইয়েটা, তার ইরিডিয়েশন যে আমি করছি হচ্ছে প্রোটনটাকে, প্রোটনটা উপরে যাবে, নিচে থাকবে হচ্ছে তোমার কার্বন 13 এর ম্যাগনেটোজাইরিক রেশিও, হাফ দিয়ে গুণ করে দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম এনহ্যান্সমেন্ট হতে পারে। ঠিক আছে, আর যেহেতু আমরা বলছি যে কার্বন ডিকাপল করার সময় সবসময় পজিটিভ এনওইটাই হয়, তার মানে কি মানটা ম্যাক্সিমাম এই পর্যন্ত যেতে পারে, একটু মাঝে মাঝে বাড়ে কমে হয় আর কি। আচ্ছা,
The heteronuclear NOE effect actually operates in both directions. Either atom can be irradiated. If one were to irradiate carbon 13, কেউ যদি কার্বন 13 কে যদি তোমার সেকেন্ড ডিকাপলার দিয়ে ইয়া করতে চায়, while এটা মানে NMR spectrum of hydrogens। আচ্ছা, তোমার সবাই আমার কথা বুঝতে পারছো তো? আচ্ছা, যদি দেখো এখানে আমি তো যেটা আগে বলে আসছি যে যদি আমি কার্বন 13 কে আমি ইরিডিয়েট করে আমি যদি হাইড্রোজেন কে অবজার্ভ করতে চাই, সেক্ষেত্রে increase by a very small amount, the signal would be increased by a very small amount। তার মানে কি সিগন্যাল ডেন্সিটি হাইড্রোজেনের ক্ষেত্রে খুবই কম বাড়বে, কারণ হচ্ছে কার্বনের সংখ্যাটাই অনেক কম। However, because there are few carbon 13 atoms of a given molecule, the result would not be very dramatic, খুব বেশি ড্রামাটিক হবে না। In contrast, NOE is a definite bonus received in the determination of proton decoupled carbon 13 spectra। অবশ্যই কিন্তু তুমি যখন প্রোটন ডিকাপল স্পেকট্রাম নেবে, প্রোটনকে যখন ডিকাপলিং করবে, তখন দেখবে যে কার্বনের স্পেকট্রামটা এত ক্লিয়ার আসে, এত সুন্দর আসে, তোমার পিক বের করে নিতে কয় ধরনের কার্বন আছে এটা বের করতে কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে, কোনো সমস্যাই হয় না। কিন্তু কার্বন 13 করতে গেলে আমার কিন্তু প্রোটনের খুব বেশি একটা এনহ্যান্সমেন্ট হয় না। হাইড্রোজেন আর নিউমারাস, কার্বন 13 and is low in abundance, এটা তো বলে ফেলছি। আচ্ছা, এটা বলে ফেলছি আগেই, পড়ে নিও তোমরা। আচ্ছা, how the signal intensity of carbon 13 increases in proton decoupled spectra। এখন কথা হচ্ছে কোন মেকানিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় তোমার এই কার্বনের ইন্টেন্সিটিটা আসলে বেড়ে যায়। In the proton decoupled carbon 13 spectra, when the hydrogen in the molecule are irradiated, they become saturated, তাই তো? যখন প্রোটনটাকে আমি যখন সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ দিব, তারা স্যাচুরেশন স্টেটে চলে যাবে and attain a distribution of spin very different from their equilibrium state। ইকুইলিব্রিয়াম স্টেট বলতে আমরা কি বোঝাচ্ছি, অথবা বোলটজম্যান স্টেট ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাই, যে তোমার সেখানে এক্সেস নিউক্লিয়াস থাকবে। প্রোটনের ক্ষেত্রে আলফা বিটাতে তোমার হচ্ছে আলফা স্টেট বেশি থাকবে, বিটা স্টেট কম থাকবে, এক্সেস পপুলেশন থাকবে, সেখানে অ্যাবজর্পশন হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। ঠিক আছে, তো কি হয়, অ্যাবজর্পশন হওয়ার একটা পসিবিলিটি থাকে যখন বোলটজম্যান স্টেটে কিংবা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। কিন্তু আমি কিন্তু সেটাকে কি করছি, স্যাচুরেশন স্টেটে নিয়ে যাচ্ছি, যার কারণে আলফা বিটা স্টেটে নিউক্লিয়াস সংখ্যা সমান হয়। আচ্ছা, due to the interaction of spin dipoles, the spin of the carbon nuclei sense the spin imbalance of the hydrogen nuclei and begin to adjust themselves to a new equilibrium state। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে তোমার আমি যে যখন সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা ইউজ করব, ঠিক আছে, সবাই একটু খেয়াল করো, সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা আমি যখন ব্যবহার করব, তার আগ পর্যন্ত কিন্তু যখন আমি তোমার ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে রেখেছি, তখনই কিন্তু প্রত্যেকটা প্রোটনের একটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তাই না? ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, দুটো স্পিন স্টেটে কার্বন 13 এবং প্রোটনটা কি করে, জানি না আজকে আমি বেশি কথা বললাম, টায়ার্ড হয়েছে অলরেডি। কি করে তোমার হচ্ছে দুটো স্পিন স্টেটে ভাগ হয়ে যায়, কার্বন 13 ও দুটো স্পিন স্টেটে ভাগ হয়, যার তার কি বলে কোয়ান্টাম নাম্বার থাকে হাফ, প্রোটনের কিন্তু হাফ থাকে, প্লাস হাফ এবং মাইনাস হাফে ভাগ হয়ে যায়, দুটো স্পিন স্টেট থাকে। বোথ কার্বন 13 এবং প্রোটন দুজনেই কি করে স্পিন স্টেটে ভাগ হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমি একটা রেডিও ফ্রিকোয়েন্সি পালস ইউজ করছি, তাই তো? তখন কি হয়, এখানে তোমার স্পিন ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়, এটা আমি পড়বো। স্পিন ডাইপোল ইন্টারঅ্যাকশনটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে প্রোটনের যে এই যে ডিফারেন্সটা, হ্যাঁ, প্রোটনের ডিফারেন্স একটু কম হয়েছে নাকি বেশি হয়েছে আলফা এবং বিটা স্টেটে, প্লাস হাফে এবং মাইনাস হাফ স্টেটে, মাইনাস হাফ স্টেট একটা, আরেকটা হচ্ছে প্লাস হাফ স্টেট, তাই তো? এটা মনে করো প্রোটনের জন্য, এটা হচ্ছে কার্বন 13 এর জন্য মাইনাস হাফ, একটা হচ্ছে প্লাস হাফ। তো কি করে কার্বন 13টা কি করে, কার্বন 13 আমি যখন সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি পালস ইউজ করিনি, আমি যখন শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড আমি দিয়ে রেখেছি, তখন কি করে কার্বন 13 একটা স্পিন ডাইপোলের একটা ইনফরমেশন এক্সচেঞ্জ হয় প্রোটন এবং কার্বন 13 এর মধ্যে। প্রোটনের যখন ওরা দেখে, যেহেতু প্রোটনের
ম্যাক্রোজাইলেট রেশিও বেশি, তার মানে কি ম্যাক্রোজাইলেট রেশিও বেশি হওয়ার কারণে কিন্তু এখানে এক্সেস পপুলেশনের সংখ্যা বেশি থাকে। তখন কি করে, কার্বন প্রোটনকে দেখে নিজের যে তোমার আলফা স্টেট আছে কিংবা প্লাস হাফ স্টেটে আছে, সেখানে উপর থেকে কিছু নিউক্লিয়াস, মনে করো আগে এরকম ছিল, ঠিক আছে, কার্বন 13 কি করে, প্রোটনকে যখন দেখে প্রোটনের এক্সেস নিউক্লিয়াস সংখ্যা বেশি আমার কম, তখন কি করে স্পিন ডাইপোল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কিছু নিউক্লিয়াস মাইনাস হাফ স্টেট থেকে প্লাস হাফ স্টেটে নামিয়ে দেয়। নামিয়ে দিলে কি হলো, তখন কিন্তু এক্স পপুলেশনের সংখ্যাটা বেড়ে গেল। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ইন্টেন্সিটি, সিগন্যাল ইন্টেন্সিটি সবসময় বাড়বে কিংবা কমবে, এটা ডিপেন্ড করবে হলো এক্সেস নিউক্লিয়াসের উপরে, ঠিক আছে। যত বেশি এক্সেস নিউক্লিয়াস তত বেশি সিগন্যাল ইন্টেন্সিটি হাই হয়। তার মানে আমি যে নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট, এটার পার্থক্যের উপরে নাকি মানে উপরে আর নিচে দুটো পার্থক্য হ্যাঁ তত বেশি হবে, ইন্টেন্সিটি তত বেশি হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এটা তো বলছি, দুটো পার্থক্যটা কি, তোমরা বলি এক্সেস পপুলেশন। এক্সেস মানে হচ্ছে, এক্সেস পপুলেশন মানে কি, এখানে দুইটা আছে, এখানে কয়টা আছে, পাঁচটা আছে, তাই না? এই দুটা যদি বাদ দিই তাহলে এক্সেস করা থাকলো তিনটা। এই তিন নাম্বার সংখ্যাটাকে আমি, তিন সংখ্যাটাকে আমি বলবো হলো এক্সেস পপুলেশন। এক্সেস পপুলেশন যত বেশি বাড়বে তত বেশি তোমার সিগন্যাল ইন্টেন্সিটি হাই হবে। তার মানে আমি যখন তোমার প্রোটন ডিকাপল স্পেকট্রাম আমি যখন নিচ্ছি, আমি যখন প্রোটনকে স্যাচুরেশন স্টেটে নিয়ে যাচ্ছি, প্রোটনকে স্যাচুরেশন স্টেটে নেওয়ার আগে আমি যখন ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার সময় প্রোটনের কিন্তু তার ন্যাচারাল ইনস্টিংক্টের কারণে কিন্তু তোর কি হচ্ছে, এক্সেস পপুলেশন সংখ্যা বেশি থাকে। তার মানে আলফা স্টেটে নিউক্লিয়াস সংখ্যা বেশি থাকে বিটা স্টেটের তুলনায়। এখানে থাকে না তা না, এখানে থাকে, দেখা যাচ্ছে এখানে অনেক বেশি থাকে। যেটা, যে ইনফরমেশনটা স্পিন ডাইপোল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কার্বন 13 এর কাছে যায়, যাওয়ার কারণে কি করে, তখন মাইনাস হাফ আপার স্টেট থেকে লোয়ার স্টেটে কিছু নিউক্লিয়াস ও ট্রান্সফার করে দেয়। প্রোটনের দেখা দেখি ও নিজেও, কার্বন 13 নিজেও মাইনাস হাফ থেকে প্লাস হাফ স্টেটে কিছু নিউক্লিয়াস নামিয়ে নিয়ে আসে। নামিয়ে নিয়ে আসলে কি হলো, আলটিমেটলি নিউক্লিয়াস পপুলেশন, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। যেহেতু তোমার নিউক্লিয়াস পপুলেশন সংখ্যা বেড়ে গেল, এ কারণে তোমার এনহ্যান্সমেন্টটা হয়। ম্যাম দেখা যাচ্ছে না। তোমার মানে মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, দেখতে পাচ্ছ এখন? জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো, ডিউ টু দ্য ইন্টারাকশন অফ spin dipole, the spin of the carbon nuclei sense the spin imbalance of the hydrogen nuclei. এটা কিন্তু আমি হাইড্রোজেনের স্যাচুরেশন স্টেটে যাওয়ার আগের কথা বলছি। খেয়াল করো কার্বন 13 কি করছে, কার্বন 13 প্রোটনের যে তোমার ইমব্যালেন্স, স্পিন ইমব্যালেন্সটা একটু বেশি, সেটা সে সেন্স করতে পারছে কোন টেকনিকে, ইন্টারেকশন অফ স্পিন ডাইপোল। এই টেকনিকের মাধ্যমে তোমার কার্বন 13টা হাইড্রোজেনের যে স্টেটটা আছে সেই স্টেটটাকে সে সেন্স করতে পারছে and begin to adjust themselves in a new equilibrium state। ঠিক আছে, তার মানে কি begin to adjust them, তার মানে কি কার্বন 13 নিজেও নিজেকে ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করে। কিভাবে সাজানোর চেষ্টা করে, যে আমার মাইনাস হাফ স্টেটে কম থাকবে, প্লাস হাফ স্টেটে বেশি থাকবে। নিউ ইকুইলিব্রিয়াম স্টেট কোনটা, দ্যাট হ্যাজ মোর স্পিন ইন লোয়ার স্টেট, যেখানে লোয়ার স্টেটে বেশি সংখ্যক নিউক্লিয়াস অথবা স্পিন থাকবে। দিস ইনক্রিজ অফ পপুলেশন ইন দ্য লোয়ার স্পিন স্টেট অফ কার্বন, এটা কার্বনের যে বেড়ে যাচ্ছে সেটাই এক্সেস নিউক্লিয়াসটা বাড়িয়ে দিচ্ছে, এটাই আসলে এনএমআর সিগন্যালটাকে বাড়িয়ে দেয়, এনহ্যান্সমেন্ট করে, ঠিক আছে। In a proton decoupled carbon-13 spectra, the total NOE for a given carbon increases as the number of, এটা আমি পড়েছি, নিয়ারবাই হাইড্রোজেন বাড়লে কমলে আমরা জানি খুব ভালো করে, সেটা বাড়ে কমে, তাই না? তত বেশি এনহ্যান্স হবে কার্বন CH3 ক্ষেত্রে, তারপর CH2, তারপর CH, তারপর হচ্ছে quaternary carbon. Thus we usually find the intensity of the carbon-13 spectrum. আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই এই দুটো বুঝতে পেরেছো তো? এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিভাবে করে এনওই সিগন্যালের এনহ্যান্সমেন্টটা হয়। প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে, ঠিক আছে। তাহলে
আমার মনে হয় নেটওয়ার্ক একটু সমস্যা করছে না। এটা জি হচ্ছে ম্যাম। তোমার মূল এনওই, যেখানে এনওই ইফেক্ট আমি একদম মেকানিজম তোমাদেরকে পরে দেখাবো, যেখানে একটা মেকানিজম আছে। ক্রস পোলারাইজেশন অথবা যে স্পিন ডাইপোলার একটা যে ইন্টারঅ্যাকশনটা হয় সেটাকে নাম বলছে ওরা মেকানিজম হচ্ছে ক্রস পোলারাইজেশন। এই ক্রস পোলারাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা মেকানিজমটা পড়বো, যে কোন মেকানিজমে এইখান থেকে এই যে আপার স্টেট থেকে লোয়ার স্টেটে চলে আসতেছে। ঠিক আছে, যদি উল্টাটা হয়, এটাকে আমি বললাম হচ্ছে পজিটিভ এনওই। খেয়াল করো, এনহ্যান্সমেন্ট আমি বুঝতেই পারছি যদি এক্সেসিভ ক্লাস বেড়ে যায় তাহলে পজিটিভ এনওই হবে, তার মানে সিগন্যাল ডেন্সিটি বাড়বে। যদি বিপরীতটা হয়, বিপরীতটা কিরকম, যে প্লাস হাফ স্টেট থেকে যদি মাইনাস হাফ স্টেটে চলে যায় তাহলে কি হবে, এক্সপোনেনশিয়াল সংখ্যা কমে যাবে না? যদি কমে যায় তখন আমি পাবো হচ্ছে নেগেটিভ এনওই। নেগেটিভ। হ্যাঁ, তখন এক্সপোনেনশিয়াল সংখ্যা কমে যাবে। কমে গেলে কি হবে, অরিজিনাল যে তোমার ইকুইলিব্রিয়াম স্টেট ছিল তার থেকে তোমার হচ্ছে নিউ ইকুইলিব্রিয়াম স্টেটে এক্সেসগুলোর সংখ্যা কমে যাবে। কমে গেলে আমার এনহ্যান্সমেন্টটাও কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্ট। আচ্ছা, এনওই হচ্ছে থ্রো বন্ড কোনো অবজারভেশন না, এটা হচ্ছে থ্রো স্পেস একটা অবজারভেশন। ব্যাপারটা আসলে কিরকম, যেমন ধরো যেটা শুধুমাত্র যে 1 বন্ড 2 বন্ড ডিস্টেন্স পর্যন্তই এনওই ইফেক্টটা কাজ করে তা না, এটা হচ্ছে থ্রো স্পেস কাজ করে। আচ্ছা, এনওই 2 থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে, এই রেডিয়াসের মধ্যে 2 থেকে 4, মনে করো একটা কার্বন 13 এখানে আছে। ঠিক আছে, এর সাথে ডিরেক্ট অ্যাটাচ হাইড্রোজেন থাকে, প্লাস তোমার মনে করো একটা মলিকুল এরকম করে ঘুরে ফিরে এসে এরকম একটা কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন চলে আসছে। তো এটাকে আমি ইরেডিয়েশনের সিগন্যাল সাধারণত এরকম হয়, আমি তোমাদের দেখাই। যদি কখনো এরকম করে কোনো সাইন দেওয়া থাকে তখন বুঝবে যে এখানে আসলে এই প্রোটনটাকে ইরেডিয়েট করা হয়েছে। ঠিক আছে, তাহলে ইফেক্টে পড়বে কি, কার্বন 13 এর উপর। এখানে দেখো 10 বন্ড ডিস্টেন্সও কিন্তু থাকতে পারে, সেটা সমস্যা না, কিন্তু যদি 2 থেকে 4 অ্যাংস্ট্রম রেডিয়াসের মধ্যে চলে আসে তখন কিন্তু এই হাইড্রোজেনের ইফেক্টটা কার্বন 13 এর উপর পড়বে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো কি লিখেছে, অলসো দ্য হাইড্রোজেন প্রডিউসিং দ্য NOE ইফেক্ট ইনফ্লুয়েন্স কার্বন অ্যাটমস মোর ডিস্টেন্স দেন the ones to which they are attached. Their effectiveness drops off rapidly with distance. ডিস্টেন্স যত বেশি বাড়বে তত বেশি তোমার এনো ইফেক্টটা অবজার্ভ করা যাবে না। The interaction of the spin-spin dipoles operates through space, not through bonds, and its magnitude decreases as the function of the inverse of R3. Rটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, কার্বন সাথে হাইড্রোজেনের ডিস্টেন্স, মানে এই যে তোমার একটা সার্কেল, একটি সার্কেলের যে রেডিয়াস আছে, রেডিয়াসের এইভাবে এই ইকুয়েশন দিয়ে কাজ করে। আরটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াসটা কোথেকে আসছে, কার্বন হচ্ছে তোমার মনে করো সেন্টার, এর আশপাশে আমি একটা সার্কেল ধরবো, সার্কেলের যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসের মধ্যে করে হাইড্রোজেন পড়বে, সেই হাইড্রোজেনের ইফেক্টটা কার্বন 13 এর উপর এসে পড়বে। R is a radial distance from the hydrogen of the origin. আচ্ছা, thus nuclei must be rather close together in the molecule in order to exhibit NOE effect. তার মানে কি, NOE অবজার্ভ হওয়ার জন্য দুইটা নিউক্লিয়াস, কার্বন 13 এবং হাইড্রোজেন, দুজনকে কাছাকাছি আসতে হবে 2 থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে। দ্য ইফেক্ট যদি দুই অ্যাংস্ট্রম হয় NOE ইফেক্টটা বেশি হবে, যদি 4 হয় তাহলে অবজারভেশনটা আস্তে আস্তে, এনহ্যান্সমেন্ট আস্তে আস্তে কমে আসবে। আচ্ছা, the effect is the greatest for hydrogen that are directly attached. অবশ্যই যেখানে directly attached হাইড্রোজেন থাকে তার ইফেক্টটা সবচেয়ে বেশি হয়। এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো, আমি আজকে এই সাইডটা পড়া শেষ করবো, আজকে টায়ার লাগছে আমি জানি না কেন। In dimethyl formamide, for instance, the 2 methyl groups are non-equivalent. 2 methyl group কিন্তু non-equivalent হয়। কেন non-equivalent হয় বলতে পারবা? আমি যদি NMR নেই, হ্যাঁ, কার্বন 13 ক্ষেত্রে দুইটা মিথাইল গ্রুপ কিন্তু ভিন্ন ভিন্ন মানে পিক দিবে, কেন বলতে পারবা? কিছু চিন্তা করো দেখি, মলিকুল দেখে। পারবা না, যখন ফ্রি রোটেশন হওয়া সম্ভব না, আমি তো আগে কিন্তু বলেছিলাম নন ইকুইভ্যালেন্ট কথাটা কখন আসে, যখন ফ্রি রোটেশন অথবা সাইকেল থাকে অথবা ডাবল বন্ড থাকে, তখন কিন্তু
সেটা একটা স্ট্রিক্ট ফর্মে চলে যায়, তাই না? রেস্ট্রিক্টেড ফর্মে চলে যায়, যার কারণে এখানে কিন্তু রোটেশন পসিবল হয় না। আমি দুটো মিথাইল গ্রুপ কখন আমি আমি তোমার হচ্ছে সিমেট্রিক বলবো, যখন তোমার কার্বন নাইট্রোজেনের মাঝখানে যে বন্ডটা আছে সিঙ্গেল বন্ড বরাবর কন্টিনিউয়াস সে রোটেট করতে পারবে, হ্যাঁ, এটাকে রিজলভ করা যাবে না, তখন আমি বলবো এটাকে সিমেট্রিক একটা মিথাইল গ্রুপ। কিন্তু যদি কোনোভাবে এই কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি হয়, ট্রিপল বন্ড তৈরি হয়, অথবা কোনোভাবে একটা সাইকেল তৈরি হয়, তখন কিন্তু এই রোটেশনটা পসিবল না, কন্টিনিউয়াস রোটেশন কিন্তু পসিবল হচ্ছে না। তাহলে কি হবে দেখো, আলটিমেটলি অক্সিজেনের ইলেকট্রিসিটি বেশি, ও টান দেয়, টান দিলে কি হয়, নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে চলে আসে, ডাবল বন্ড ফর্ম করে। ঠিক আছে, ডাবল বন্ড ফর্ম করলে কি হয়, ডাবল বন্ড বরাবর কি করতে পারে কোনো অ্যাটম? না ম্যাম। করতে পারে না। যার কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায়, হয়ে গেলে এই দুটো কার্বন কিন্তু আর তখন সেম থাকে না। ঠিক আছে, একটা অক্সিজেনের পাশে একটা কিন্তু বিপরীত একটা মানে সিনে চলে আসে, একটা অ্যান্টিতে চলে আসে, মানে এরকম চলে আসে, দুটো সিমেট্রিক কিন্তু থাকে না, একটার উপরে একটা ইম্প্যাক্ট কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। যার কারণে তোমার হচ্ছে আমরা দুটো ডিফারেন্ট মিথাইল গ্রুপের জন্য দুটো ডিফারেন্ট পিক পাই। আচ্ছা, একটা পাই হচ্ছে 31.1 আর 36.2 ppm এ। ঠিক আছে, because free rotation is restricted about carbon nitrogen bond due to resonance interaction between lone pair of nitrogen and pi bond of the carbonyl group. আচ্ছা, এখন এখানে দেখো irradiation of the aldehyde hydrogen, আমি যদি অ্যালডিহাইডের হাইড্রোজেনটাকে ইরেডিয়েট করি তখন কি হবে, কার্বন 13 যদি তোমার মনে করো এটা যদি কার্বন 13 হয়, অবশ্যই এক মলিকুলে না, ভিন্ন ভিন্ন মলিকুলে, leads to a larger NOEF or the carbon of syn methyl group. syn methyl গ্রুপের ক্ষেত্রে তোমার হচ্ছে কি বলছে, পজিটিভ একটা, মানে যেহেতু কাছাকাছি আছে কার্বনটা, এই কারণে কি হবে 2 থেকে 4 এক্সট্রা থাকার কারণে এর কি হচ্ছে তোমার এনহ্যান্সমেন্টটা অনেক বেশি হবে দেন ফর দ্যাট অফ দ্য অ্যান্টি মিথাইল গ্রুপ। এই অ্যান্টি মিথাইল গ্রুপের তুলনায় এই সিনের ক্ষেত্রে ডিসটেন্সটা একটু কম, ডিসটেন্সটা কম হওয়ার কারণে আমরা কি পাবো, প্রোটনটাকে ইরেডিয়েট করলে কার্বন 13 এর উপর এই সিন কার্বন 13 এর উপর ইম্প্যাক্টটা বেশি হবে, এনহ্যান্সমেন্টটা বেশি হবে, আর এটার ক্ষেত্রে একটু কমে যাবে। Allowing the two peaks to be assigned, the syn methyl group is closer to the aldehyde hydrogen. যেটা বলছিলাম, এটা ক্লোজার হওয়ার কারণে সিন যে তোমার মিথাইল গ্রুপটা আছে এটার এনহ্যান্সমেন্টটা বেশি হবে। আচ্ছা, এই মেকানিজমে পরে যাব, সবাই বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, জি ম্যাম, মোটামুটি বুঝছি। আচ্ছা, কেউ বুঝতে পারো না এরকম কি কেউ আছো? তোমাদের পরীক্ষার কি অবস্থা বলো দেখি, আমি তো রিসেন্ট কোনো নিউজ কি তোমরা পেয়েছো কিনা, মোবাইলটা নিয়ে আসেনি। 4 শর্তে তোমার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটা প্রস্তাব আসছে। ঠিক আছে, 4 শর্ত, 4 শর্ত তো বুঝোই, অনেকগুলো শর্ত। এখানে টিকা সবাইকে নিতে হবে, টিচার সহ স্টুডেন্ট সবাইকে, বিশেষ করে আবাসিক মানে স্টুডেন্ট টিচার যারা, তারা হচ্ছে। ম্যাম আমাদের ভার্সিটিতে হচ্ছে ওই যে হলগুলা না হলে খুলবে না বলছে। তাই বুঝছো না? ওই আমাদের ভার্সিটি হচ্ছে হলগুলার যে কাজ চলতেছে ওটা পরিপূর্ণভাবে শেষ না হলে খুলবে না। আচ্ছা, ওই যে মামুন যে স্যার বললো হলে না। কোনো কাজ, হ্যাঁ, যে 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 হলে কোনো কাজ হচ্ছে না সেই হলেও কি তোমার কোনো রিপেয়ারিং চলছে নাকি? না, এই না জন্য না, ম্যাম, ওইটা আসলে হলে ম্যাম ইন্টারনাল নতুন যে পলিটিক্স কাজ করতেছে। হলগুলো